আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ম্যাচের কি মোমেন্ট ধরে অ্যানালাইসিস করব, আরও একবার এমিলিয়ানো মার্টিনেজের হেরোইকের কথা বলবো। তবে ভিডিওর শেষ অংশে আমি মেসি রোনালদো সম্পর্কে কয়েকটা কথাবার্তা বলতে চাই। শুরুর দিকে আপনাদেরকে বোর করছি না, তবে অনুরোধ থাকছে যারা ফুটবল ফ্ল্যাগ নিয়মিত ফলো করেন তারা শেষের দিক পর্যন্ত কথাবার্তাগুলো শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর্জেন্টিনা মাঠে একটা ব্যাড ডে পার করেছে এবং এটাকে ভেরি ব্যাড ডে বলা চলে। পুরো ম্যাচে ইকুয়েডর ডমিনেট করেছে এবং একেবারে নিউট্রাল ভিউ পয়েন্ট থেকে চিন্তা করলে শেষের দিকে এসে একটা হেডেড অ্যাটেম্প তাদের মিস হয়েছে এবং এই ম্যাচটা যদি ইকুয়েডর শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে জিততো আমি খুব একটা বেশি অবাক হতাম না, আমি কমপ্লেন করতাম না যে এখানে বড় রকমের কোনো একটা অঘটন ঘটেছে। বরঞ্চ ওই 90 মিনিটের পারফরমেন্সে আর্জেন্টিনাকে শেষ কবে এতটা মলিন বলে মনে হয়েছিল একেবারে ভেবে পাচ্ছি না। দেখুন, একটা এস্টাবলিশ ট্যাকটিক্স আছে যেটা সৌদি আরব ক্রিয়েট করেছিল বিশ্বকাপের প্রথম ম্যাচটাতে, সেটা হচ্ছে হাইল্যান্ড ডিফেন্স আপনি বজায় রাখেন, ডিফেন্ডারদেরকে সামনের দিকে নিয়ে আসেন, লাগাতারভাবে আর্জেন্টিনাকে প্রেস করেন। আর্জেন্টিনাকে যদি আপনি একবার চাপের মুখে ফেলতে পারেন, বেশ কয়েকটা আক্রমণ যদি করতে পারেন, একটা প্যানিক মোড কিন্তু আর্জেন্টিনার এ দলটাতে মাঝে মধ্যে ক্রিয়েট করা যায়। সেই জিনিসটাকে কাজে লাগিয়ে মার্সেলো বিয়েলসার উরুগুয়ে 2-0 গোলে কিছুদিন আগে আর্জেন্টিনাকে হারিয়েছিল। আমি জানি না উইটের দিক থেকে অর্থাৎ প্রশস্তের দিক থেকে মাঠটা কি একটু ছোট ছিল কিনা, তবে ইকুয়েডর যেভাবে প্রেস করেছে আমার কাছে তো পুরো ম্যাচ জুড়ে মনে হয়নি যে আর্জেন্টিনা বিন্দুমাত্র কোনো একটা জায়গায় ব্রিদিং স্পেস পেয়েছে। একেবারে হাঁসফাঁস অবস্থায় আর্জেন্টিনাকে ইকুয়েডর আটকে ফেলেছে। প্রতিপক্ষ কোচ ফেলিক্স সানচেজ একটা কৃতিত্ব পেতে পারতেন এবং স্কালোনির জন্য সমালোচনার একটা জায়গা কিন্তু তৈরি হলো। দেখুন, একটা ম্যাচের এই পারফরমেন্সে আর্জেন্টিনা যদি শেষ পর্যন্ত কোপা থেকে বিদায় নিত, তারপরে ভিডিও থেকে স্কালোনির ঢালাও সমালোচনা করতাম না, যৌক্তিক পয়েন্টগুলো শুধুমাত্র তুলে ধরার চেষ্টা করছে। বাংলাদেশে একটা প্যাটার্ন আছে, কোনো কিছু যদি খারাপ যায় কোচের উপর সম্পূর্ণ দোষটা আপনি চাপিয়ে দেন। যে প্লেয়ারটা দলের মধ্যে নেই সে প্লেয়ারটা থাকলে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যেত, এমন টাইপের কথাবার্তা আরও একবার কিন্তু শোনা যাবে। স্কালোনিকে এই জায়গায় ভুল করেছে, আমি ভুল বলবো না, তবে স্কালোনির এই সিদ্ধান্তটা এবার এসে প্রশ্নবিদ্ধ হয়েছে, যেটা বিশ্বকাপে প্রশ্নবিদ্ধ হয়নি। রেজাল্ট পক্ষে থাকলে কোচের পক্ষে বলা যায়, তবে এদিন সেকেন্ড হাফে এসে আর্জেন্টিনা কি দ্বিতীয় গোলটার দিকে যেতে পারত? আমার কাছে এখনো মনে হয় যখন আর্জেন্টিনা ফ্রান্সের বিপক্ষে ডমিনেট করছিল তখন আর্জেন্টিনা তৃতীয় গোলটা খোঁজার উচিত ছিল। যখন আর্জেন্টিনা নেদারল্যান্ডসের বিপক্ষে ডমিনেট করছিল তখন আর্জেন্টিনার অ্যাটাকিং ফ্লেয়ারটা আরও কিছুক্ষণ ধরে রাখা উচিত ছিল। এই ম্যাচটাতে কি সেকেন্ড হাফে এসে আর্জেন্টিনা গেমটা কন্ট্রোল করার জন্য আনহেল ডিমারিয়ার মতো একজন প্লেয়ারকে কাজে লাগাতে পারতো না? আর্জেন্টিনা শেষের দিকে টাইম ওয়েস্ট না করে আরেকটু বেশি আক্রমণাত্মক ফুটবলের মাধ্যমে প্রতিপক্ষ ডিফেন্স লাইনটাকে পেছনের দিকে কি পুশ করতে পারতো না? হয়তোবা পারতো। স্কালোনি হয়তোবা এই জায়গা থেকে ভুল করেছেন, তবে এই জিনিসটা কখনোই ভুলে যাবেন না, একজন কোচ মাঠের মধ্যে অনেক কিছু ইনস্ট্রাক্ট করতে পারেন। যদি আপনি প্লেয়ার হিসেবে সেই জিনিসগুলো আসলে মাঠের মধ্যে করে দেখাতে না পারেন তাহলে আসলে কোনো কিছু করার থাকে না। ফার্স্ট হাফে হাফ চান্সেসগুলো মিস করেছেন এনজো ফার্নান্দেস, তার চেয়ে বড় কথা প্রায় 8-9টার মতো ভুল পাস তিনি কিন্তু দিয়েছেন। এনজো ফার্নান্দেস পাসিংয়ে এত বেশি মিস করছেন, ব্যাপারগুলো ভাবাই যায় না। পাসিং অ্যাকুরেসি আর্জেন্টিনা যখন 83% ছিল তখন বাকি প্লেয়ারদেরকেও কিন্তু এই দায়ভারটা নিতে হবে। এক অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ছাড়া কাউকে দেখলাম না যে মিডফিল্ডে সে ওয়েল কন্ট্রোল পারফরমেন্সটা দিতে পারেন। ক্রিস্টিয়ান রোমেরোর মতো ডিফেন্ডারকেও বেশ কয়েকবার চাপ সিচুয়েশনে দেখলাম এবং ফুলব্যাক পজিশন নিয়ে সবসময় বলি নিকোলাস তাগলিয়াফিকো আরও একটা অফ কালার ম্যাচ কাটিয়েছেন, অনেকবার লেফট সাইডে স্পেস রেখে গিয়েছেন। নাহুয়েল মলিনা যতবারই উপরে ওঠার চেষ্টা করেছেন ততবারই ওই লেফট সাইড দিয়ে আক্রমণ ওঠার চেষ্টা করেছে, ইকুয়েডর প্রায় ততবারই সাকসেসফুল ছিল। এমন একটা সিচুয়েশনে গতকাল রাতে লিজান্দ্রো মার্টিনেজ সম্পর্কে একটা ভিডিও পাবলিশ করেছিলাম এবং সেখানে আলোচনা করছিলাম যে লিজান্দ্রোর জন্য কিভাবে স্কালোনি অপেক্ষা করছিলেন এবং সেই লিজান্দ্রো একটা ক্রুশাল মোমেন্টে গোল এনে দিলেন। লিওনেল মেসির সেই অসাধারণ কর্নার কিক এবং তার সঙ্গে ম্যাক অ্যালিস্টারের অ্যাসিস্টার কথা ভুলে যাবেন না। লিজান্দ্রো মার্টিনেজের সিলেকশনটা তার জন্য স্কালোনির শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করাটা স্কালোনির খুব বাজে একটা ম্যাচে এখনও তার জন্য পজিটিভ পয়েন্ট কিন্তু নিয়ে আসতে পারে, নিয়ে এসেছেও বটে। কনমেবলের রেফারিং নিয়ে আসলে আর্জেন্টিনা ব্রাজিল দুটো দলই কমপ্লেন করছে, আমি আর কমপ্লেনগুলো নিতেও পারছি না, কারণ কনমেবলে রেফারিংয়ের মান আমার কাছে আমি ধরে নিয়েছি মেনে নিয়েছি কখনো উন্নত হবে না। এনার ভ্যালেন্সি একটা সুযোগ পেয়েছেন, সুযোগটা মিস করেছেন, তবে জানি না বিশ্বাস করবেন কিনা আমার কাছে মনে হচ্ছিল আর্জেন্টিনা ওই সময়টাতে যেভাবে লিডটা ধরে রাখার চেষ্টা করেছিল নেদারল্যান্ডস কিংবা ফ্রান্সের মতো একটা সিচুয়েশন তৈরি হবে, আর্জেন্টিনা শেষ পর্যন্ত লিডটা ধরে রাখতে পারবে না। নিকোলাস ওটামেন্ডির সামনে থেকে একটা হেডেড অ্যাটেম্পটের মাধ্যমে রদ্রিগেজ গোল করলেন। এর পরবর্তী সময় ওই যে বললাম একেবারে শেষের দিকে এসে আরও একটা চান্সেস হেডেড অ্যাটেম্পটের মাধ্যমে ইকুয়েডর মিস করেছিল, না হলে সুযোগটা সেখানে শেষ হতে পারত। লিওনেল মেসি পেনাল্টি মিস করেছেন, আমাদের হৃদয়ে বড় রকমের একটা ধাক্কা লেগেছে। লিওনেল মেসির ওই পেনাল্টি পানেনকা টাইপের একটা শট নেওয়ার চেষ্টা করেছেন, সবকিছু ঠিক ছিল, অসাধারণ একটা ফিনিশিং হতে পারত। পেনাল্টি আসলেই এমন টাইপের একটা ব্যাপার, পেনাল্টি বা স্পট কিক এ ধরনের শটগুলো নেওয়াটা সত্যি করতে একটা স্কিলের ব্যাপার।
পরবর্তী স্টোরি জুড়ে এমি মার্টিনেজ সম্পর্কে আমি অনেক পরে এসে কথাবার্তা বলছি, কারণ আসলে ভেবে পাচ্ছি না কোন রকমের বিশেষণ, কোন রকমের কথাবার্তায় একজন এমিলিয়ানো মার্টিনেজকে আসলে ডিফাইন করা যায়। দুটো সেভ এদিনও করেছেন। একটা কথা একেবারে পরিষ্কার করে বলতে চাই, লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া হতে পারেন আর্জেন্টিনার ইতিহাসের, বা আমরা যে সময়টাতে ফুটবল দেখছি সে সময়টার ইতিহাসের সবচেয়ে বড় তারকা। তবে দিন শেষে সবচেয়ে বড় সত্য, গোলবারের নিচে যদি একজন এমি মার্টিনেজ না থাকতেন তাহলে আর্জেন্টিনার কোপা, বিশ্বকাপ কোনোটাই জেতা হতো না। এই ম্যাচে এখন পর্যন্ত টুর্নামেন্টে টিকে থাকা যেত না। এমি মার্টিনেজ সম্পর্কে যতই বলবো তত কম হয়ে যাবে অন্য একটা ভিডিওতে। তাই এমি মার্টিনেজ সম্পর্কে নিজের শব্দগুলোকে ঠিক করে, বিশেষণগুলোকে আরো শানিত করে বলার চেষ্টা করব। ট্রাইব্যাকারে আলভারেজ, ম্যাক অ্যালিস্টারের পাশাপাশি বরাবর মতো গনজালো মন্তিয়াল, তিনি যে স্পেশালিস্ট সে জিনিসটা আরো একবার বোঝালেন। নিকোলাস ওটামেন্ডি তার অভিজ্ঞতাটা ব্যবহার করলেন। শেষ পর্যন্ত সেমিফাইনালের টিকিটটা আর্জেন্টিনা নিশ্চিত করেছে। এই একটা ম্যাচ ভুলে গিয়ে আরো একটা রিস্টার্ট আর্জেন্টিনার ফুটবলে আসলেই করতে হবে। যাওয়ার আগে মেসি রোনালদো প্রসঙ্গে চলে আসছি। মাত্র কিছুদিন আগে ফেসবুকে একটা ভিডিওতে সকলকে রিকোয়েস্ট করেছিলাম রোনালদোর কান্নার ওই ছবিটা নিয়ে আর ট্রোল না করতে। আমি জানি এবার মেসি ফ্যানেরা ট্রোল করেছেন, এখন রোনালদো ফ্যানেরা সেটার বদলা নেবেন। আমি জানি সকলের জায়গা থেকে এই আচরণটা দেখাবেন। শুধুমাত্র আমি একটা কথা দিয়ে আলোচনাটা শেষ করি। গত কয়েকদিনে বাংলাদেশের অনেক ফুটবল কেন্দ্রিক কন্টেন্ট ক্রিয়েটরের মুখে এই জিনিসটা শুনেছি যে টক্সিক ফ্যানদের আচরণে একেবারে টিকতে পারছেন না। আমি শুধুমাত্র একটা কথা এখানে বলবো, ফুটবল নিয়ে কাজ করতে ভালোবাসি, তবে মাঝে মধ্যে মনে হয় যে ক্যারিয়ারের অনেক কিছু বিসর্জন দিয়ে এই জায়গায় যে পড়ে আছি সেখান থেকে সরে আসা উচিত কিনা, আমার নিজেরও অবসর প্ল্যান করা উচিত কিনা। কখন বেশি মনে হয় জানেন? যখন আসলে এমন টাইপের টক্সিক ব্যবহার দেখি, মনে হয় টক্সিসিটির এই লেভেলটা আমার জন্য না, এখানে আমি বেশি দিন থাকার আসলে চিন্তা করা উচিত না। সবার প্রতি অনুরোধ, ফুটবল ফ্ল্যাগকে টিকে রাখার জন্য হলেও এই লেভেলের টক্সিসিটি থেকে নিজেদেরকে দূরে রাখবেন, ফুটবলটাকে ভালোবাসবেন, লেজেন্ডদেরকে প্রাপ্য সম্মান দেবেন। ধন্যবাদ সবাইকে।